1959 সালের ফেব্রুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উত্তরাঞ্চলীয় ইউরাল পাহাড়ের একটা কোণায় তাঁবু খাটিয়েছে এক অভিযাত্রী দল। তাদের গন্তব্য এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার দূরের অটোরটেন পাহাড়। তারা এখন যেই স্থানটাতে অবস্থান করছে, তাদের মূল উদ্দেশ্য অবশ্য এই স্থানটায় ঘাঁটি গাড়া ছিল না, কিন্তু দিক ভুল করার কারণে এখানে যখন তারা এসে পৌঁছল, তখন আর ফেরত যাবার মতো দিনের আলো অবশিষ্ট ছিল না। এই দলে মোটমাট 9 জন সদস্য রয়েছে। তারা একটা ঢালের নিচে ক্যাম্প করেছে। যদিও সদস্যদের এতে দ্বিমত ছিল, কিন্তু দলনেতা আইগর ডিয়াটলভ সেগুলোতে মোটেও পাত্তা দেননি। তার মতে পাহাড়ের ঢালে ক্যাম্প করার এই অনুশীলনের সুযোগটি মিস করা একদমই উচিত নয়। দিনের আলো দ্রুত শেষ হয়ে আসছে। ঝুপ করে একটা সময় রাত নেমে এলো। আশপাশ নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ পাহাড়ি দমকা বাতাসের আধিক্য যেন বেড়েই চলেছে। পারদের কাঁটা নির্দেশ করছে তাপমাত্রা -30 ডিগ্রির কাছাকাছি। তাঁবুর মধ্যেই রান্নার আয়োজন করা হয়েছে। সদস্যদের কেউ কেউ ডায়েরি লেখায়, আবার কেউ ক্যামেরার লেন্স পরিষ্কারে ব্যস্ত। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিয়ে ভেসে এলো এক তীব্র শীতের শব্দ। এমনই ভয়ানক সে আওয়াজ অভিযাত্রী দলের প্রত্যেক সদস্যের শরীর এবং শরীরের ভেতরের হাড় পর্যন্ত যেন তা জমিয়ে দিয়ে গেল। সেই ভয়টা আতঙ্কে পরিণত হয়ে গেল যখন তারা টের পেল সেই শীষের শব্দটা ঠিক যেই দিক থেকে ভেসে আসছে, সেদিকে ওই দূরবর্তী ওই জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে কিছু একটা তাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। এবং অবশ্যই সেটা দানবীয় আকৃতির কিছু একটা। বাইরের আকাশ যেন হঠাৎই আলোকিত হয়ে উঠল কোনো এক অজানা কারণে। ক্যামেরা দিয়ে সেই আলোর উৎসের ছবি তুলতে চাইল একজন, কিন্তু খুব বেশি সময় সে পেল না। অভিযাত্রী দলের সদস্যরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। তারা ঠিক বুঝেই উঠতে পারছে না যে এখন তাদের ঠিক কি করা উচিত। তাদের সেই দানবীয় সত্তাটাকে প্রতিহত করার মতো তো কোনো অস্ত্র এবং প্রস্তুতিও নেই। পার্শ্ববর্তী মানসি উপজাতিদের যে লোকালয়টা, সেটাও এখান থেকে অন্তত কয়েক মাইল দূরে। তার উপর তাঁবুর বাইরে অসহনীয় ঠান্ডা, কিন্তু জীবন তো বাঁচাতেই হবে। সেই তাগিদেই তারা তাঁবুর বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা শুরু করল। নিজেদের আশ্রয়ের জন্য তৈরি করা সেই তাঁবুর মাঝে যেন নরক নেমে এলো, এবং সেই নরকটাকেই পরিপূর্ণ রূপ দিতেই যেন দৃশ্যপটে নেমে এলো আগুন। তাদেরই মাঝে কারো বেখেয়ালের ধাক্কায় রান্নার চুলা থেকে ছিটকে জ্বলন্ত কয়লা গিয়ে পড়ল তাঁবুর গায়ে। কয়েক মুহূর্তের মাঝেই ধোঁয়ায় ভরে গেল পুরোটা তাঁবু। একদিকে দানবীয় সেই মৃত্যুদূতের আগমন, আর অন্যদিকে ধোঁয়ার কবলে পড়ে দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম। ধোঁয়ার কারণে তারা ঠিকমতো কিছু দেখতেই পারছিল না, ফলে তাঁবুর দরজাটা ঠিক কোথায় তা তারা খুঁজে পাচ্ছিল না, যে কারণে দলের সদস্যরা তাদের হাতের কাছে থাকা ধারালো ছুরি এবং হাইকিং টুলসের সাহায্যে কেটে ফেলল তাঁবুর শরীর। ধোঁয়া যাতে কিছুটা বের করে দিতে পারা যায় অন্তত। কয়েকজনের চেষ্টায় অন্যদিকে আগুনটাও নিভে ফেলা গেল কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এই তাঁবুর মধ্যে আর থাকার উপায় রইল না তাদের। এক এক করে বেরিয়ে পড়ল তারা। জীবন বাঁচানোর তাগিদে তাড়াহুড়োর সাথে তেমন কিছুই সাথে নিতে পারল না তারা। এমনকি সাইবেরিয়ার এই প্রচণ্ড ঠান্ডা সামাল দেওয়ার উপযুক্ত কাপড়ও তাদের বেশিরভাগের ভাগ্যেই জুটল না। তারা এগিয়ে চলল বিপরীত দিকের জঙ্গলেরই অভিমুখে। সেই ভয়ঙ্কর শীষ এবং সেই মরণদূতের ছুটে আসা পদক্ষেপ যেন তাড়িয়ে নিয়ে যেতে থাকল অভিযাত্রী দলটাকে। তাদের এখন শুধু একটাই প্রার্থনা, এই অপার্থিব কালো ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি। কিন্তু না, তাদের সেই রাতের প্রার্থনা মঞ্জুর করা হয়নি। 9 অভিযাত্রীর কেউই সেই রাতে বেঁচে ফিরতে পারেনি।
ইউরাল পাহাড়ের এই যে অংশে তাদের সাথে ভয়ানক ঘটনাটা ঘটেছিল তাকে স্থানীয় উপজাতিরা কি ডাকে জানতে চান? তারা তাকে ডাকে দ্য ডেড মাউন্টেন নামে। কি হয়েছিল এই পুরো দলটির সাথে এবং কেনই বা তাদের এই পরিণতি, সেটাই জানার চেষ্টা করব আজ। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক দ্য ডিয়াটলভ পাস মিস্ট্রি। তো চলুন, আর দেরি কিসের, শুরু করা যাক। এবারের তথ্যসমূহ সম্পূর্ণটাই অভিযাত্রী দলের ডায়েরি এবং লগবুক থেকে পাওয়া। ঘটনার সূত্রপাত মূলত 1959-এর জানুয়ারিতে ইউরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আইগর দিয়াতলভের নেতৃত্বে একটি অভিযাত্রী দল গঠন করা হয়। দলের সদস্য সংখ্যা ছিল মোটমাট 10 জন। তারা প্রত্যেকেই গ্রেড 2 ক্যাটাগরির অভিজ্ঞতা সম্পন্ন হাইকার্স। 24শে জানুয়ারি এই পুরো দলটি বর্তমান ইয়েকাটেরিনবার্গ শহর থেকে যাত্রা শুরু করে। শুরুর দিকে এই দলটি ট্রেনে করে, ট্রাকে করে এবং পরবর্তীতে ঘোড়ায় চড়ে বেশ খানিকটা পথ পাড়ি দেয়। 27 জানুয়ারি তারা পায়ে হেঁটে ওটোটেন পর্বতের দিকে যাত্রা শুরু করে। 28 জানুয়ারি সৌভাগ্যবশত দলের একজন সদস্য ইউদিন অসুস্থ হয়ে পড়ে। তিনি বাতজনিত রোগ এবং জন্মগত হৃদরোগে ভুগছিলেন। আসলে যেন নিয়তি তাকে মৃত্যুর মুখ থেকে টেনে নিয়ে এলো, কারণ তার আরও অনেকগুলো বছর যে বাঁচার বাকি। যাই হোক, ইউদিনকে বিদায় দিয়ে বাকি সদস্যরা তাদের যাত্রা আবারও শুরু করলো। 31 জানুয়ারি তার একটা হাইল্যান্ড বা উচ্চভূমির গোড়ায় চলে আসে এবং হাইকিং করার প্রস্তুতি নিতে থাকে। পরদিন থেকেই তারা সেই উচ্চভূমির পাসের মধ্য থেকে এগোতে শুরু করে এবং প্রচণ্ড তুষার ঝড় এবং তারই সাথে কম ভিজিবিলিটির কারণেই খুব সম্ভবত তারা তাদের লক্ষ্যস্থান থেকে দিক ভুল করে পশ্চিম দিকে খোয়াতসিয়াখাল বা দ্য ডেড মাউন্টেনের দিকে চলে আসে। যখন তারা তাদের এই ভুলটা বুঝতে পারে ততক্ষণে খুব সম্ভবত দিনের আলো আর খুব বেশি বাকি ছিল না। এই স্থান থেকে মাত্র 1.5 কিলোমিটার নিচেই ছিল বনাঞ্চল, যেখানে এই খারাপ আবহাওয়া থেকে তুলনামূলক বেশি আশ্রয় পাওয়া যেত বটে, কিন্তু তারা সেইখানে না যেয়ে তাদের এই অবস্থানেই ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এই জায়গাটাতেই রচিত হয় তাদের অন্তিম দৃশ্যপট। পরবর্তীতে ইউদিন অর্থাৎ সেই ব্যক্তি, অর্থাৎ ওই যাত্রা বাতিল করা সেই সদস্য ধারণা করেছিলেন খুব সম্ভবত দলনেতা আইগর তাদের অর্জিত উচ্চতা হারাতে চাননি, অথবা তিনি পর্বতের ঢালে ক্যাম্প করার অনুশীলন করতে চেয়েছিলেন। সেদিন রাতে তাদের সাথে এক্স্যাক্টলি কি ঘটেছিল তা বলা হয়তো আর কোনোদিনই সম্ভব নয়। আমরা শুধুমাত্র প্রাপ্ত তথ্য ও প্রমাণসমূহের মাধ্যমে অনুমানটাই করতে পারি। তাদের এই অভিযানটা ছিল মোটামুটি 14 দিনের, কিন্তু যখন প্রায় 20 দিন পার হয়ে গেল তবু তাদের তরফ থেকে কোনো খবরই এলো না কোনো টেলিগ্রাম, যেটা কিনা আইগরের তরফ থেকে পাঠানোর কথা ছিল। তখন অভিযাত্রীদের পরিবার কনসার্নড হয়ে পড়ে এবং ইনস্টিটিউটের কাছে তারা সার্চ পার্টি পাঠানোর আবেদন করে। ইনস্টিটিউট ভলান্টিয়ার ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ে একটি সার্চ টিম গঠন করে এবং যেহেতু এই সংবাদটা খুব দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেই কারণেই অতি শীঘ্রই সেই টিমের সাথে আর্মি এবং মিলিশিয়াও জয়েন করে। চলুন এইবার এই সার্চ পার্টির বরাতেই জেনে আসা যাক তারা ঠিক কি খুঁজে পেয়েছিল তাদের এই অভিযানে। 26 ফেব্রুয়ারি সার্চ টিমের সদস্য মিখাইল শরাভিন প্রথম আবিষ্কার করেন অভিযাত্রী দলের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া তাঁবুটি বরফের মাঝে অনেকটাই চাপা পড়া অবস্থায় ছিল, কিন্তু যে ব্যাপারটি তাদেরকে প্রচণ্ড অবাক করে দেয় তা হলো এই তাঁবুটি ভেতর দিক থেকে বেশ কয়েকটা জায়গায় চিরে ফেলা, অর্থাৎ যেন কোনো শার্প অবজেক্ট দিয়ে বেশ কয়েকবার ভেতর থেকে তাঁবুর গায়ে স্ট্যাপ করা হয়েছে। চেরার বেশ লম্বা একটা দাগও তারা আবিষ্কার করে সেখানে। তাঁবুর ভেতরে এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের
অর্থাৎ অভিযাত্রী দলের ব্যবহারের জিনিসপত্র। কিন্তু তারা কোথায়? কোনো জীবিত বা মৃত ব্যক্তিকেই কিন্তু সেখানে খুঁজে পাওয়া গেল না। সার্চ টিমের সদস্যরা কিছুক্ষণের মধ্যেই এক সারি পায়ের ছাপ আবিষ্কার করল বরফের মাঝে। সেই ছাপ কিছু দূর যাওয়ার পর তুষারে ঢেকে গেছে, কিন্তু সেই একই বরাবর তারা যখন এগিয়ে চলল যদি কিছু খুঁজে পায় সেই আশায়, এবং তারা কিন্তু খুঁজে পেল। তাঁবু থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে একটা পাইন গাছের নিচে তারা প্রথম দুটো মৃতদেহ খুঁজে পায়। এই মৃতদেহ দুটো ছিল ইউরি ট্রিভোনিশেঙ্কো এবং ইউরি দোরোশেঙ্কোর। অদ্ভুত ব্যাপারটা হলো, সাইবেরিয়ার এই প্রচণ্ড ঠান্ডার মাঝেও তাদের শরীরে কিন্তু তেমন কোনো জামাকাপড়ই ছিল না। তারা দুইজনেই শুধুমাত্র অন্তর্বাস পরিহিত ছিলেন। তাদের পাশে একটা ছোটোখাটো আগুন জ্বালানোর আলামতো খুঁজে পাওয়া যায়। সেই যে পাইন গাছটির কথা বললাম, সেই পাইন গাছের বেশ কিছুটা অংশে খুঁজে পাওয়া যায় নখের আঁচড়ের দাগ। অর্থাৎ খুব সম্ভবত তারা গাছে উঠে কিছু দেখতে চেয়েছিল, হয়তো তাদের তাঁবু, অথবা কে বলতে পারে হয়তো সম্পূর্ণ আলাদা অন্য কিছু। তাদের শরীরে এবং হাতের নখে ক্ষতচিহ্ন ছিল। পরবর্তী ২ দিনে খুঁজে পাওয়া যায় আরও ৩ জনের দেহ। তারা ছিলেন দলনেতা তিয়াতলভ, জিনাইদা অর্থাৎ জিনা এবং রুস্টেম। পাইন গাছ এবং তাঁবুর ঠিক মাঝামাঝি স্থানে তাদের পাওয়া যায়। তাদের দেহের ভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা যেন তাঁবুর দিকে এগোনোর চেষ্টা করছে। রুস্টেমের মাথার ভেতরে ফ্র্যাকচার পাওয়া যায়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তার শরীরের বাহিরের দিকে কিন্তু কোনো ক্ষতচিহ্ন ছিল না। শেষ ৪ জনকে পাওয়া যায় প্রায় ২ মাস পর। ততদিনে বরফ গলতে শুরু করেছে। তাদেরকে পাওয়া যায় একটা খাদের মধ্যে। সবথেকে খারাপ অবস্থা ছিল দুবিনিনার দেহের। তার মুখ বিকৃত, জিভ ছিঁড়ে ফেলা এবং মিসিং। তার চোখ পর্যন্ত পাওয়া যায়নি। ভয়ঙ্কর ব্যাপারটা হলো, মেডিকেল এক্সামিনের পরে বলা হয় খুব সম্ভবত তার জিভটা জীবিত অবস্থাতেই ছিঁড়ে নেওয়া হয়েছিল। সেমিয়নের বুকের হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ, যা কিনা কোনো গাড়ি দুর্ঘটনাতেই হয়ে থাকে। মৃতদেহের শরীর থেকে জামাকাপড় ছিঁড়ে তা গায়ে দিয়ে বাঁচার চেষ্টার আলামতও সে স্থানে পাওয়া গিয়েছিল। এই শেষ ৪ জনকে পাওয়ার কিছুদিনের মধ্যেই খুবই সন্দেহজনকভাবেই এই পুরো কেস ফাইলটা সোভিয়েত সরকার বন্ধ করে দেয়, এবং বলা যায় বেশ অনেকটা তড়িঘড়ি করেই তারা এই কেসটি ক্লোজ করে দেয়। এবং তদন্তের রিপোর্টে কারণ হিসেবে দেখানো হয় আননোন কম্পেলিং ফোর্স। নাও হোয়াট দ্য হেল ইজ দ্যাট? এবং এই ব্যাপারটায় ফার্দার তাদের পক্ষ থেকে আর কখনোই কিছু বলা হয়নি। সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যাওয়ার পর ৯০ দশকের প্রথম দিকে অন্যান্য অনেক ফাইলের সাথে যখন এই কেস ফাইলটাও আবার রিওপেন করা হয়, তখন তার মধ্যে বেশ কিছু সরকারি রিপোর্ট মিসিং ছিল। সেগুলো আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। ডিয়াটলভ পাসে সেই রাতে অভিযাত্রী দলের সাথে ঠিক কি কি হয়েছিল এ ব্যাপারে বেশ কিছু থিওরি রয়েছে, কিন্তু যার বেশিরভাগই মন গড়া এবং কল্পনা ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে রয়েছে অ্যাভালাঞ্চ বা বরফ ধস থিওরি, ইনফ্রাসাউন্ড থিওরি যেখানে নিম্ন কম্পাঙ্কের কারণে হ্যালুসিনেশন হয়। এছাড়াও রয়েছে এলিয়েন, স্নোম্যান বা ইয়েতি, অভিশাপ ইত্যাদি আরও অনেক অনেক থিওরি। এসব থিওরি যারা বিশ্বাস করেন তারা কিন্তু যুক্তিযুক্ত কারণও দর্শিয়ে থাকেন। আমাদের আজকের এই ভিডিওটি আমরা শেষ করতে চাই সবথেকে বিতর্কিত এবং ভয়াবহ থিওরিটি দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান দ্য মিলিটারি এক্সপেরিমেন্ট থিওরি। ভিডিওর শুরুতে আমরা যে দৃশ্যপটটি বর্ণনা করেছিলাম, চলুন তার পরের অংশটির দিকে একবার দৃষ্টি দেওয়া যাক। তাঁবু থেকে বের হয়েই তারা লক্ষ্য করল তুষার ঝড় থেমে গেছে অনেকটাই, কিন্তু আকাশে অদ্ভুত কিছু আলো তাদের দৃষ্টি আকর্ষণ করল। না, এগুলো তো নর্দার্ন লাইটস নয়। এই আলো তো আরও বেশি উজ্জ্বল এবং চলমান। মুহূর্তেই ঠান্ডা বাতাস তাদের বিহ্বলতা কাটিয়ে দিল। আকাশে ওটা কি আগুনের গোলা নাকি অন্য কিছু, তা ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। স্লোবোটিন যেন কিছু একটা বলতে শুরু করলো, কিন্তু
তা বলার আগেই উপরের সেই কমলা আলোর নিচ থেকে এক অদৃশ্য তরঙ্গ নেমে এলো তাদেরই ওপর, যা বাতাসে প্রচণ্ড চাপের সৃষ্টি করছে। ত্রিভুবনীশঙ্কর নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। পালানোর উদ্দেশ্যে তারা দ্রুত পায়ে সামনের দিকে এগোনো শুরু করল। একটি ব্যাপার বারবারই দলনেতা আইগরকে সচকিত করে ফেলছে। তার কেন যেন মনে হচ্ছে তাদেরকে কেউ বা কারা অনুসরণ করছে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা পাইন গাছের দেখা পায় এবং সেইখানটাতেই আপাতত তারা জড়ো হয়। এখানেই ছোটোখাটো একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়। একজন গাছের ডাল বেয়ে ওপরের দিকে উঠে যায় আতঙ্কে, যেন সে ওপরে উঠে কোনো এক অপার্থিব সত্তার কাছ থেকে বাঁচতে চাইছে। কিন্তু শেষ রক্ষা বুঝি আর হলো না। সেই আলোকখণ্ডটিকে এদিকেই ভেসে আসতে দেখা গেল। দূরে যেন একটা ফ্লেয়ারও ছোড়া হয়েছে, যেন এই দলটাকে খোঁজার চেষ্টা চলছে। সেই দানবীয় হুঙ্কার আবারও শোনা গেল। মাটি প্রকম্পিত হতে লাগলো। জিনা ও স্লোবোটিন ঠান্ডা এড়াতে গা ঘেঁষে বসে রইল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। জিনার চোখ মুখ তুষারের শুভ্র সাদা হয়ে যাচ্ছে। ডিয়াটলভ প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তেও নিজের মাথাটাকে ঠান্ডা রাখার। তার মনে শুধু একটা কথাই বারবার ঘুরে আসছে, এটা কি তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়? এটা কি তবে কোনো পরীক্ষা? আর তারা নমুনা মাত্র? ত্রিভুবনীশঙ্কর যেন উন্মাদ হয়ে গেল। সে গাছের ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ল। তার মুখ ঢুকে গেল তুষারের মাঝে। আর নড়তে পারল না সে। ডিয়াটলভ আর সহ্য করতে পারলেন না। ঠান্ডায় জমে মারা যাওয়ার আগেই শেষ চেষ্টা করতে চাইলেন তিনি। জিনা আর স্লোবোটিনকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন তাঁবুর দিকে, যা আছে কপালে। কিন্তু কিছু দূর এগিয়েই যা দেখলেন তা হয়তো কল্পনাকেও হার মানায়। আধার ফুঁড়ে বেরিয়ে আসছে একদল মানুষ আকৃতির কিছু। দেখতে অনেকটা মানুষের মতোই, কিন্তু তাদের নেই কোনো চোখ, মুখ অথবা নাক। কেমন উঁচু হয়ে আছে সেই মুখের দিকটায়, আর তাদের মাথার ঠিক মাঝখানে একটা হলদে আলো জ্বলছে, যেন নরক থেকে উঠে আসা কোনো পিশাচ তাদেরকে টেনে নিয়ে যেতে এসেছে সেই নরকেই। তিনজনে উপুর হয়ে পড়ল বরফের ওপর, আর শত চেষ্টার পরও এগোতে পারল না তারা। পৈশাচিক সেই সত্তাগুলো তাদের ঠিক মাথার কাছে চলে এসেছে। ওদিকে ত্রিভুবনীশঙ্কর ওই পরিণতি দেখে দোরোশেঙ্কো হাল ছেড়ে দিয়ে বসে রইল। তাকে আর ওঠানো গেল না সেখান থেকে। দবিনিনা বাকি তিনজনকে নিয়ে বাধ্য হয়ে ছুটতে লাগলো বিপরীত দিকে। একটা গর্ত মতো জায়গা তারা খুঁজে পেল। সেখানে সার্ভাইভাল কৌশলে আশ্রয় নিল তারা। কিন্তু ঠিক তখনই তাদের পেছনের বরফের মধ্যেই কিছু একটা এসে যেন গেঁথে গেল। পরক্ষণেই প্রচণ্ড বিস্ফোরণে আলোকিত হয়ে উঠল পুরো জায়গাটা, এবং পাহাড় সমান বরফ এসে ঢেকে দিয়ে গেল তাদের গর্তটি। তাদের সকলের দেহ পাওয়া যায় কয়েক সপ্তাহ পর। সরকার তাদের মৃত্যুর কারণ হিসেবে মূলত হাইপোথার্মিয়াকেই দায়ী করে। গত 60 বছরে এই রহস্য সমাধান হওয়া তো দূরের কথা, বরঞ্চ আরও গাঢ় হয়েছে, যা কিনা একটা ভিডিওতে বলে শেষ করা কখনোই সম্ভব নয়। ডিয়াটলভ পাসের বাকি রহস্যগুলো যদি আপনি জানতে আগ্রহী হন, আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহের ভিত্তিতেই আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত লাইটস আউট।